সবাইকে আমন্ত্রণ প্রোজেন সিটি পয়েন্ট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জাহিদ সাগর। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর দেশের ক্রিকেটে ফিরেছে বল বয় সংস্কৃতি। যদিও তারা পরিচিতি পাবেন ফিউচার স্টার্স নামে। প্রত্যাবর্তন ও নামকরণের পেছনে বিসিবি সভাপতি তামিম ইকবাল। চট্টগ্রাম থেকে ইকরাম হোসেনের রিপোর্ট। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে একদল ক্রিকেটার, যাদের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে ফিরে এসেছে বল বয় সংস্কৃতি। খুদে খেলোয়াড়দের নাম দেয়া হয়েছে ফিউচার স্টার্স। বিসিবি অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে বল বয় প্রথা ফিরিয়ে আনার উদ্যোগ নেন সভাপতি তামিম ইকবাল। জন্মস্থান চট্টগ্রাম থেকে যা শুরু করলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-তে বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল কুড়াচ্ছে অনূর্ধ্ব 14 বয়সী 22 ক্রিকেটার, যাদের চোখে মুখে খেলোয়াড়দের কাছ থেকে দেখার রোমাঞ্চ, সঙ্গে বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন। ফার্স্ট টাইম দেখতেছি, অনেক কিছু শেখার আছে, ডিসিপ্লিন, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং। বড়টা পাওয়া যায় মানে মাঠে থেকে এত কাছ থেকে মানে ওদেরকে প্লেয়ারদেরকে দেখাটা আসলে একটা বড় কিছু। প্লেয়ারদের দিয়ে কীভাবে মানে ব্যাটিংটাই শিখতে চাইবো, মানে কীভাবে ভালো ব্যাটিং করা যায়। 2 দশকেরও বেশি সময় আগে সবশেষ বল বয়ের দেখা মিলেছিল। বিসিবি সভাপতি তামিম ইকবালের আশা, তারকাদের কাছ থেকে দেখা কিংবা টিপস নেওয়া অনুপ্রাণিত করবে আগামীর ক্রিকেটারদের। একদিন তারাও হয়তো খেলবে বাংলাদেশের হয়ে। খুদে বাচ্চারা যখন মাঠে একেবারে খুব ক্লোজলি প্লেয়ারদেরকে দেখবে, যে তাদের পাশেই প্লেয়াররা তাদের দেখে অনুপ্রাণিত হবে, এই বিশ্বাস থেকেই যে ফিউচারে ওরাই এই মাঠে আমার মনে হয় খেলার এই উদ্যোগটা ওরাই ভবিষ্যতে যে এই মাঠে ওরাই খেলবে একটা সময়। বল বয় থেকে বড় ক্রিকেটার হওয়ার নজির আছে বাংলাদেশে। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, তামিম ইকবাল তাদের অন্যতম। কে জানে চট্টগ্রামের এই কিশোরদের মধ্যেও লুকিয়ে আছে ভবিষ্যতের তারকা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নারী দলের সিরিজ প্রসঙ্গ। কাল প্রথম টি-20-তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। সোমবার ট্রফি উন্মোচন করেন 2 অধিনায়ক। ওয়ানডে সিরিজ হারের হতাশা ভুলে নতুন উদ্যমে টি-20 মিশনে নামছে টিম বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দুদলই। ওয়ানডের ভুল শুধরে টি-20-তে ইতিবাচক পারফরমেন্স উপহার দিতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। আর বাংলাদেশকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কান অধিনায়ক। তবে সিরিজ জুড়ে রয়েছে বৃষ্টির শঙ্কা। সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, এটার জন্য একটা বেস্ট পসিবল ওয়ে হবে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। বাট ওয়েদার কন্ডিশন আসলে নিজেদের হাতে নেই, বাট আমরা চেষ্টা করব। We stick with our plans. Yeah, if we can play in our best cricket, we know how to win the games. We had good season. We have good series against Bangladesh in Chile, in Rajasthan. So hopefully we can continue that same momentum in here. ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে সবার আগে অনুশীলনে মোহামেডান। সাদা কালোদের 17 বছরের শিরোপা খরা ঘুচাতে বড় দলগুলোর বিপক্ষে বাড়তি সতর্ক থাকতে চান এনামুল হক বিজয়। গেলবার বিপিএল খেলতে না পারার আক্ষেপ আজীবন থাকবে বলেও জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার। আপনি কি কখনো মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে দেখেছেন কিনা? আমার মনে পড়ছে না। ঠিকঠাক মনে করতে পারলেন না এনামুল হক বিজয়। প্রিমিয়ার লিগে খেলা শুরুর পর কখনো মোহামেডানকে শিরোপা জিততে দেখেননি এই উইকেট রক্ষক ব্যাটার। দেখবেন কিভাবে 2010-এ আবাহনীর জার্সিতে অভিষেক, তার আগের বছর সবশেষ লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সাদা কালোরা। 17 বছরের শিরোপা খরা কাটাতে আরও একবার শক্তিশালী দল গড়েছে ঐতিহ্যবাহীরা। বিজয় ছাড়াও আছেন নাইম শেখ, মুশফিকুর রহিম, রিশাদ, আফিফ, হৃদয়, তাসকিনের মতো তারকা ক্রিকেটার। সাফল্য পেতে বড় ম্যাচগুলোতে বাড়তি নজর 9 বারের চ্যাম্পিয়নদের। সবাই জানি আমাদের সুপার লিগটাও নাই, তার মানে আমাদের 11টা ম্যাচেই একটা জেতার সবসময় কন্ট্রোলে রাখতে হবে গেমটাকে। তো আমার মনে হয় যে ওই বড় ম্যাচগুলোতে আমাদের স্লিপটা না কাটে, স্লিপটা না হয়, তাইলে আমার মনে হয় যে আমরা চেষ্টা করব এবার শিরোপাটা ঘরবন্দি করার। ম্যাচ ফিক্সিংয়ে সন্দেহের তালিকায় থাকায় বিপিএলে খেলতে পারেননি এনামুল হক বিজয়। সে আক্ষেপ সারা জীবন থাকবে, দাবি এ অভিজ্ঞ ক্রিকেটারের। বিপিএলটা খেলতে পারেনি, এত বড় একটা আসর, এটা আফসোস আমার আছে এবং থাকবে সব সময়। গেল আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে থিতু হতে না পারার কষ্ট বয়ে বেড়াচ্ছেন, তবুও হাল ছাড়ছেন না বিজয়। লাল সবুজ জার্সিতে আরও কয়েক বছর খেলার সামর্থ্য আছে বিশ্বাস করেন তিনি। আমার আসলে স্বপ্নের শেষ নেই। আসলে আমি এখনও চিন্তা করি আমি 5-7 বছর যদি পারফরমেন্স করতে থাকি আমি ন্যাশনাল টিমে খেলার ডিজার্ভ করব। ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে সবার আগে অনুশীলন শুরু করেছে মোহামেডান।
যদিও বেশিরভাগ ক্রিকেটার জাতীয় দলে ব্যস্ত, অনেকে ছুটিতে। আউটারে আলাদাভাবে ব্যাটিং নিয়ে কাজ করেছেন মুশফিকুর রহিম। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। টেস্ট দলকে নিয়ে নতুন করে ভাবছেন নির্বাচকরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্যে ভবিষ্যতের দল গড়তে চান তারা, যে কারণে তরুণদের সুযোগ দেয়া। তানজিদ তামিম ও অমিত হাসানকে নিয়ে ভিন্নধর্মী প্রত্যাশা প্রধান নির্বাচক হাবিবুল বাশারের। কারণ প্রথম টেস্ট 8 মে, 26 এপ্রিল দল দিয়ে দিয়েছে বিসিবি। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনত্ব বলতেই হবে। আমরা আমাদের খেলাটা কেমন হবে। নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজের মাঝেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল এটি। একদিন পর স্কোয়াড নিয়ে ব্যাখ্যা দিতে প্রধান নির্বাচকের সংবাদ সম্মেলন। টেস্ট দল নিয়ে নতুন নির্বাচক প্যানেলের নতুন ভাবনা এনেছে বেশ কিছু পরিবর্তন। সাদা বল থেকে লাল বলে তানজিদ তামিম, ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার অমিত হাসানও অভিষেকের অপেক্ষায়। দুজনকে নিয়ে দুরকম প্রত্যাশা প্রধান নির্বাচকের। অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনি চাইলে তো হবে না, আপনার তো ওই ধরনের প্লেয়ার লাগবে। অন্য দলগুলি যখন খেলে, বিকজ তাদের ওই ধরনের ক্রিকেট খেলার মতো খেলোয়াড় আছে বলে। অমিত দলে এসেছে যে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন, আর একটা ব্যাকআপ উইকেট কিপার টেস্টে এখন লাগে, মানে যে কোনো ফরম্যাটে লাগে। অমিত হাসানের মতো তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে যথেষ্ট সময় দেওয়ার পক্ষে নির্বাচকরা। লাল বলের ক্রিকেটে রিশাদ হোসেনও আছেন বিবেচনায়। অমিত প্রুভেন প্লেয়ার, সুমন ভাই যেরকম বললো, হি সিলেক্ট হিমসেলফ। সো ওর জন্য যে মেসেজ আমাদের কাছে থাকবে, ও যদি ম্যাচ খেলে, যে কোনো লেভেল যখন আপনার আপগ্রেড হবে, ওই লেভেলটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। ইনজুরি থেকে ফিরলেও এখনই পুরো ফিট নন হাসান মাহমুদ। হাসান মুরাদ, খালেদ আহমেদ ও জাকের আলীও বাদ পড়েছেন। ঢাকায় ফিরে তাদেরকে না রাখার কারণ ব্যাখ্যা করবেন প্রধান নির্বাচক। ওরা ঢাকার বাইরে ছিল, সো আমি জাকির আলীর সাথে কথা বলেছি। আমি ফিরে যাওয়ার পর আবার ওর সামনাসামনি বসবো, এমনি জানিয়েছি কেন সে বাদ পড়েছে। হাসান মুরাদের সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন কথা বলেছে, আমি যে সামনাসামনি কথা বলবো। খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় 4 পেসার ও 3 স্পিনার দলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বলার মতো কিছু করতে চায় বাংলাদেশ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। বিশ্বকাপ ফুটবলের প্রাইজ মানি আরও বাড়ছে। 8,090 কোটি টাকায় সন্তুষ্ট নয় অংশগ্রহণকারী দলগুলো। বিশেষ করে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন, রানার্স আপ সহ শীর্ষ 4 দেশের জন্য বেশিরভাগ অর্থ বরাদ্দ থাকায় এবং যুক্তরাষ্ট্রের উচ্চ মাত্রার কর নীতির জন্য প্রাইজ মানি বাড়ানোর প্রস্তাব দিয়েছে উয়েফা, যা অনুমোদন পাবে ফিফা কাউন্সিলের বৈঠকে। বিশ্বকাপে ফিফার আয়ের লক্ষ্যমাত্রা আকাশচুম্বী, ব্যয়ও কার্পণ্য করছে না। প্রাইজ মানি আগেই বেড়েছিল 50%, রেকর্ড 8,090 কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার কথা। তারপরও ক্ষতির আশঙ্কা করছে বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশ। কেননা 2026 আসরের প্রাইজ মানির বেশিরভাগই বরাদ্দ সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্টদের জন্য। প্রথম 4 দলের জন্য বরাদ্দ $139 মিলিয়ন। চ্যাম্পিয়ন দল পাবে 50 মিলিয়ন বা 612 কোটি টাকা। তাতেই আপত্তি ইউরোপিয়ান দেশগুলোর। শেষ 4-এ পৌঁছাতে না পারলে খরচ উঠবে না বলে দাবি তাদের। সমস্যার সমাধানে উয়েফার প্রস্তাবের পর প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তবে কত সেটা এখনও নির্ধারণ করা হয়নি। কানাডার ভ্যানকুভারে ফিফার কাউন্সিল সভায় অনুমোদনের পর ঘোষণা করা হবে। ফিফা কাউন্সিল মিটিং সামনে রেখে প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া 48 দল তো বটেই, ফিফা সদস্য 211 দেশের উন্নয়ন তহবিলও বৃদ্ধি করা হবে। রেকর্ড প্রাইজ মানির পরেও আর্থিক ক্ষতির শঙ্কার মূল কারণ যুক্তরাষ্ট্রের ট্যাক্স নীতি। অতীতের বিশ্বকাপে ট্যাক্স ফ্রি অর্থ পুরস্কার পকেটে ঢুকলেও এবারের চিত্রটা আলাদা। নিউ জার্সি, ক্যালিফোর্নিয়ার ফেডারেল ট্যাক্স বাবদ দলগুলোকে গুনতে হবে 10 থেকে 13% বেশি টাকা। তবে ব্যতিক্রম ফ্লোরিডা, যেখানে নেই কোনো বাড়তি ট্যাক্স। 4 বছর মেয়াদী পরিকল্পনায় রেকর্ড $13 বিলিয়ন আয়ের টার্গেট বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার, যার মধ্যে $9 বিলিয়ন আসবে আসন্ন বিশ্বকাপ থেকে। রিফাত হোসেন, চ্যানেল 24। বিশ্বকাপের আগে দীর্ঘ হচ্ছে চোটের মিছিল। এবার হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন নেদারল্যান্ডস মিডফিল্ডার জিয়াভি সিমন্স। রোববার ইপিএলে উলফসের বিপক্ষে ম্যাচের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় টটেনহ্যাম তারকার। চোটের কারণে তাকে 7 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সিমন্স। ইনস্টাগ্রামে লিখেছেন, গ্রেটেস্ট শো অন আর্থে না থাকতে পারায় তার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
জানাবো হকির খবর। নারী এশিয়ান গেমস বাছাইয়ে কাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ইন্দোনেশিয়ার জাকার্তায় ম্যাচ শুরু হবে বিকাল 4:30টায়। এশিয়ান গেমস বাছাই দিয়ে আন্তর্জাতিক হকিতে পথ চলা শুরু হয় বাংলাদেশ নারী দলের। প্রথমবার অংশ নিয়ে ইতিহাস গড়ে অর্পিতার দল। অভিষেক ম্যাচে ড্র করলেও টানা 2 ম্যাচ জিতে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, নিশ্চিত করেছে মূল পর্ব, হারিয়েছে উজবেকিস্তান, হংকংয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। জুনে মালদ্বীপে 4 জাতি ফুটবলে বাংলাদেশ অলিম্পিক দলের হেড কোচ হচ্ছেন মারুফুল হক। জানিয়েছেন দলটির ম্যানেজার শাহিন হাসান, 1 থেকে 10 জুন মালেতে হবে এই টুর্নামেন্ট। 23 অলিম্পিক হিসেবে যাব। হ্যাঁ, তো কোচিং স্টাফ সহ আমরা যে টেকনিক্যাল টিম, আমরা পরশু দিন জিনিসটা প্লেয়ার টিলের সব সিলেকশনটা ফাইনাল একটা মোটামুটি ডিসকাস করব। আপাতত কোচ হিসাবে আমাদের সাথে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে যদি ইনশাল্লাহ সবচেয়ে থেকে মারুফ ভাই আমাদের সাথে যাবে। 23 তারিখে যেহেতু লিগ শেষ, আর 24 তারিখ থেকে আমরা চেষ্টা করব মালদ্বীপের এবং ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা শুরু করানোর জন্য।